দেখো after a long time আমরা অনেকদিন পর তোমাদের ক্লাসে আসলাম। আশা রাখি সবাই ভালো আছে ইনশাআল্লাহ। আজকে দেখো আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো যে আমরা আলোচনা করছি তার তিনটা ক্যাটাগরি ছিল। তার মধ্যে প্রথম নাম্বার যেটা ছিল কনসেপ্ট বা অ্যাজাম্পশন, এটাকে বলা হয় ধারণা বা অনুমান। তারপরে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রিন্সিপালস বা নীতিমালা। তিন নম্বর বিষয় হচ্ছে কনস্ট্রেইন্ট, অনেকেই বলে এটা লিমিটেশন বা সীমাবদ্ধতা বা ডিসঅ্যাডভান্টেজ। দেখো দেখা যাচ্ছে বোর্ডটি ক্লিয়ার তোমাদের কাছে? এখন দেখো আমরা তো বিগত ক্লাসে তোমাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা হচ্ছে তোমাদের ফিফথ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম থিওরিটিক্যাল টার্ম নিয়ে আমি আলোচনা করছি, যেখানে তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো বা অনেকেই এটা ধারণা সম্পর্কে আত্মস্থ হয়েছে। আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অ্যাজাম্পশন বা ধারণা বা অনুমান, তারপরে প্রিন্সিপালস, আর লাস্ট অফ অল আমরা কনস্ট্রেইন্ট নিয়ে আলোচনা করছি। তো দেখো এগুলোর পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ছিল। এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যেগুলো সংস্থা বা অ্যাসোসিয়েশন মূল বা ফান্ডামেন্টাল ভূমিকা পালন করছে তার সেগুলো হচ্ছে লিস্ট আমি দেখাচ্ছি। FASB, অনেক সময় তোমাদের সৃজনশীল প্রশ্নে এগুলো আসতে পারে। FASB, সেকেন্ড অফ অল AICPA, থার্ড অফ অল AAA, ফোর্থ IC, বাংলাদেশে যেগুলো IC, ফিফথ ICAAB। এগুলো নিচেগুলো তোমরা একটু খাতায় নোট করতে পারো। তো দেখো আমাদের অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট সারা বিশ্বে অল ওভার দি ওয়ার্ল্ড প্রত্যেকটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা দেশে এই হিসাব বিজ্ঞান নীতিমালাটা ফলো করা হয়। এবং হিসাব বিজ্ঞান আমার একটা মানে বিজ্ঞান এমন একটা নীতিমালা এনারা প্রণয়ন করছে যেটার দ্বারা সমস্ত দেশে সেম সিমিলারিটি অথবা রিলেটেড কিছু কিছু রুলস যেন সব দেশে মানে সামঞ্জস্যতা হয় এবং সেগুলো রুলস যেন সবাই একসাথে মেনটেন করতে পারে। সেজন্য এই তিনটা সংস্থা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মধ্যে একটা হচ্ছে FASB। আচ্ছা তোমরা এটা অনেকেই হয়তো জানো বা এটা অনেক সম্পর্কে হয়তো তোমরা ভুলে গেছো, বাট এই সম্পর্কে তোমাদের যে বিষয়টা আমি হাইলাইট করতে যাচ্ছি সেটা হচ্ছে FASB এর এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপ একটা রূপ। এলাবোরেট রূপটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ঠিক আছে? FASB ফিনান্সিয়াল বলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা 1973 অর্থাৎ 1973 সালে এস্টাবলিশ। 1973 সালে এটা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ বিফোর এস্টাবলিশ AICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, এটা প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এটা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এইটা প্রথম প্রতিষ্ঠিত হয়, তারপরে আফটার AICPA দেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড প্রতিষ্ঠিত হয়। এখন দেখো জাস্ট আমি এগুলো এলাবোরেশন তোমাদের কাছে হাইলাইট করতেছি, অনেক সময় তোমাদের পরীক্ষায় আসতে পারে।
আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। তারপরে লাস্ট অফ অল এখানে আরেকটা সংস্থা, যে সংস্থা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা সর্বজনীন স্বীকৃত নীতিমালায় যে মূল ভূমিকা পালন করে তার মধ্যে হচ্ছে AAA বা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। দেখো, AAA আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমরা আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস এর হিস্ট্রি আমরা জানি যে এটা সর্বপ্রথম আমেরিকাতে এই একটা সংস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় হিসাব বিজ্ঞানীদের কাছে। তারা এই সংস্থাটা তৈরি করে এবং বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন ফলো করে এবং সেগুলোকে ফলো করার জন্য অন্যান্য বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে ইনফোর্স করে। এবং লাস্ট অফ অল এরা যেটা করে, এটার আদলে এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে আফটার এফএএসবি তার আগে 1936 সালে, যেটা একটা বিষয় আছে এখানে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আমাদের বাংলাদেশে এসএসসি সম্পর্কে কিছু ধারণা তোমরা পাইছো? তোমাদের যে ফিনান্স ক্লাস নাই মুকুল স্যারের, তোমাদের ফিনান্স সম্পর্কে অনেকটাই ধারণা পারে। বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, নাম কি বলো তো দেখি? স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। শুনতে পাচ্ছ কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সর্বপ্রথম যে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় এটার নাম হচ্ছে ডিএসই বা ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর সেকেন্ড অফ অল চিটাগাং স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো সর্বপ্রথম 1934 সালে আমেরিকাতে এসিসি প্রতিষ্ঠিত হয়, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ কি কেউ বলতে পারবা? অ্যাকচুয়ালি ভার্চুয়াল ক্লাসে তোমরা অনেকেই মনোযোগী না। আফটার সাম ডেজ লেটার 30 তারিখ থেকে হয়তো স্যাররা তোমাদের সশরীরে তোমাদের ক্লাস নিতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো, ডিএসই বাংলাদেশে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর সিএসই স্যার কোশ্চেনটা আরেকবার এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, জাস্ট খুব সহজ একটা বিষয়। আর বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান আছে যেগুলো বিভিন্ন ধরনের হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করে, তার মধ্যে ওয়ান অফ দেম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আমি কমেন্ট করে দিচ্ছি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এটা হচ্ছে আইসিএবি। এটা হচ্ছে বাংলাদেশের একটি সংস্থা
যে আইসিএবি তোমরা অনেকেই জানো, অনেকেই বলে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হোল্ডার। এই প্রতিষ্ঠানটা বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন প্রণয়ন করে হিসাব বিজ্ঞানের নীতিমালা সুবিধার্থে। আর লাস্ট অফ অল আরেকটা সংস্থা আছে বাংলাদেশে, সেটার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। দেখো এগুলো তোমরা একটু খাতায় উঠে নিতে পারো। তো দেখো আমাদের বাংলাদেশে দুটো সংস্থা আছে, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএবি, আর সেকেন্ড অফ অল আইসিএবি বা ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এছাড়া আমাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠানটা মানে শেয়ার বাজারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে এসিসি বা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। আর বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, দুইটা স্টক বা শেয়ার বাজার আছে, একটা হচ্ছে ডিএসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর সেকেন্ড অফ অল চিটাগাং স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো দেখো আমরা জিসটা বলি যে আমাদের হিসাব বিজ্ঞান, আমরা যে হিসাব বিজ্ঞান ফান্ডামেন্টাল যে একটা বুক আমরা ফলো করি, এটা বিভিন্ন চরম পার হয়ে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রুলস রেগুলেশন যে ফলো করছে, সেটা নিয়ে যে বিষয়টা আমাদের প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, একে বলা হয় সর্বজনীন স্বীকৃত নীতিমালা। এই নীতিমালা নিয়ে আমি কয়েকদিন ধরে তোমাদের 2টা থেকে 3টা ক্লাস আমি তোমাদের নিছি, বাট এটা অনেক ব্রড একটা সিলেবাস। তারপরেও এই সংস্থাগুলো মানে তোমাদের এই অ্যাকাউন্টিং এ যেগুলো ইনফ্লুয়েন্স করছে সেই বিষয়গুলো আমি তোমাদের কাছে একটু জিস্ট বলার চেষ্টা করলাম। তো দেখো এগুলো কি তোমরা উঠাই নিচ্ছ? আমি মিশাই দেবো? দেখো জি স্যার। এখন দেখো এগুলো তোমাদের তো পড়ে থাকবে তাই না? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা তোমাদের এখন তোমরা ইন্টারমিডিয়েট, এখান থেকে তোমরা কিছুদিন পর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটিতে যখন তোমরা অ্যাডমিট হবা বা অন্যান্য ইউনিভার্সিটিতে বা ন্যাশনাল ইউনিভার্সিটি যখন পড়বা, এইগুলো সেম সেম বিষয়গুলো তোমাদের বারবার রিপিটেডলি পড়ানো হবে, বারবার বারবার এইগুলো সম্পর্কে আলোচনা করা হবে, একটু ব্রড ক্লিয়ার, ঠিক আছে, এক্সপ্যান্ডিং একটা বিষয় আর কি, সেম বিষয়। এগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসবে এগুলো তোমাদের কাছে আনসার করা খুব ইজি এন্ড ফ্লেক্সিবল হবে। তারপরেও আমি তোমাদের ক্লাসে কয়েকটি ক্লাসে আমি আলোচনা করছি, তার মধ্যে কনসেপ্ট থেকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি তোমাদের মনে আছে কিনা আমি জানি না। আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি দুটো একটা কনসেপ্টের নাম বলতে পারবা? ছেলেদের মধ্যে থেকে বলো তো দেখি, কনসেপ্ট বা অ্যাজাম্পশন, কয়টা কনসেপ্ট বা অ্যাজাম্পশন আছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালে, বলো তো? ছেলেরা পারবা না? মেয়েরা কেউ পারবা? দু একটা নাম বলো তো, ফিডব্যাক দিতে হবে। হ্যাঁ, ক্লাসটা ফ্রুটফুল হওয়ার প্রথম সপ্তাহে হচ্ছে স্টুডেন্টরা সবসময় মনোযোগী হবে, তোমাদের মনোনিবেশ থাকবে বোর্ডের প্রতি, ঠিক আছে, ক্লাসে আমি কি বললাম সেটার প্রতি। তো দেখো আমরা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল পড়ছি, আমরা এখানে বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন পড়ছি, তারপরে আমাদের দেখো ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, এগুলো সম্পর্কে আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি, অর্থাৎ ব্যবসায়িক ধারণা, চলমান নীতি, চলমান ধারণা, এগুলো সম্পর্কে তোমার কাছে আমি আলোচনা করছি। তারপরে এখানে কনসিস্টেন্সি প্রিন্সিপালস,
কনসিস্টেন্সি প্রিন্সিপালস কি, সামঞ্জস্য নীতি। তারপরে কিছু কিছু কনস্ট্যান্ট আছে যেগুলো সীমাবদ্ধতা। প্রত্যেকটা বিষয়ের কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে, কিছু সুবিধা আছে আর কিছু অসুবিধা আছে। তোমরা কি কেউ বলতে পারবা যে হিসাব বিজ্ঞানের সুবিধা কি আর অসুবিধা কি? তোমরা ক্লাসে অ্যাবসেন্ট, তাই না? হিসাব বিজ্ঞানের সুবিধা কি বলো তো দেখি, কে পারে? নেক্সট ক্লাস থেকে যখন 30 তারিখ থেকে তখন তোমাদের ক্লাস শুরু হবে, তোমাদের থেকে ক্লাস নিতে হবে। এতদিন তোমরা ক্লাস করছো আর সেদিন থেকে তোমাদের ক্লাসটা নিতে হবে ব্ল্যাকবোর্ডে। তো দেখো আমাদের কিছু কনস্ট্যান্ট আছে, হিসাব বিজ্ঞানের অনেক সুবিধা, এই সুবিধা অনেক, এগুলো বলে শেষ করা যাবে না, কিন্তু লাস্ট অফ অল হিসাব বিজ্ঞানের কিছু কনস্ট্যান্ট সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা আগামী দিন তোমরা একটু দেখে আসবে। তার মধ্যে সবচেয়ে কনস্ট্যান্ট যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কনজারভেটিজম। কনজারভেটিজম এটার নাম হচ্ছে রক্ষণশীলতা। হিসাব বিজ্ঞানের কিছু রক্ষণশীলতা আছে, কনজারভেটিজম আছে, অর্থাৎ এর মেইন থিমটা হচ্ছে অ্যান্টিসিপেট লস বিফোর প্রফিট। অর্থাৎ আমরা প্রফিট বা মুনাফা অর্জনের পূর্বে আমরা লস নিয়ে ক্যালকুলেট করব। আমরা তো সবসময় ক্যালকুলেট করি কি যে একটা প্রতিষ্ঠান যখন আমরা ইনভেস্ট করব, 1 কোটি টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে মান্থলি আমার 1 লাখ টাকা প্রফিট উইল বি আর্ন, এগুলো আমরা ক্যালকুলেট করি। বাট না, হিসাব বিজ্ঞান আমাদের এখানে কি শিক্ষা দেয় যে অবশ্যই লসটা আগে ইনভেস্ট করলে লসের অংশটুকু আমাদের হওয়ার সম্ভাবনা, পটেনশিয়ালিটি কতটুকু, সেটা আমাদেরকে আগে জাস্টিফাই করতে হবে, জাজ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি লোকসান খাই, আমরা যদি লসে আমাদেরকে শেয়ার করতে হবে, আমরা যদি লস ক্যালকুলেট না করি, তাহলে আমরা দেখব যে কখনো কখনো আমাদের প্রতিষ্ঠানটা ডেসোলেটেড বা দেউলিয়া হয়ে যাবে, ঠিক আছে, ইনসলভেন্ট। সেই দিক থেকে আমাদের এই বিষয়টা যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে অ্যান্টিসিপেট লস বিফোর প্রফিট। প্রথমে আমরা লস বা ক্ষতিকে নিয়ে আমরা ভাববো, ক্ষতিকে নিয়ে আমরা অনুমান করব, আন্দাজ করব বিফোর প্রফিট, মুনাফা অর্জনের পূর্বে। অনেকে বলে না যে গাছে কাঁঠাল গোপে তেল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা বিষয়, প্রতিটা স্টেপ আমাদের তোমাদের লাইফটাকে নিয়ে ওইভাবে ক্যালকুলেট করতে হবে। সবসময় আমরা মানে একটা মিশন থাকে, আমাদের একটা ভিশন থাকে, আমরা যদি ওই মিশনটা ফেল করি তাহলে অবশ্যই একটা অল্টারনেটিভ ওয়ে থাকতে হবে, আদারওয়াইজ আমরা সেই মিশনটাতে মানে সাকসেসফুল হতে পারবো না। সেদিক থেকে দেখো আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি আজকে, জাস্ট অনেকদিন পর তোমাদের ক্লাসে অ্যাটেন্ড করলাম। আর এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে যে আমি আজকে তোমাদেরকে একটু আলোকপাত করার চেষ্টা করছিলাম, তার মধ্যে কয়েকটা সংস্থা আছে, তারপরে বাইরে যেগুলো সংস্থা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা আমেরিকার 1973 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তারপরে এর পূর্বে একটা প্রতিষ্ঠান ছিল AICPA, এগুলো মনে রাখবা, এগুলো সবগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, আর এগুলো পুরো পূর্ণরূপ হচ্ছে এলাবোরেশন। এই অ্যাব্রিভিয়েশনের যে বিষয়টা হচ্ছে এখানে, আর এটা এলাবোরেশন, এখানে দেখো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তারপরে এর পূর্বে ছিল একটা আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, তারপরে আমেরিকার একটা প্রতিষ্ঠান ছিল আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এছাড়া অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, যেরকম এখান থেকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড থেকে কখনো কখনো কিছু বুলেটিন, কিছু আর্টিকেলস, কিছু প্রবন্ধ তারা বের করতো, যেগুলো পরবর্তীতে হিসাব বিজ্ঞান নীতিমালাতে স্থান দখল করে। তারপরে এছাড়া আরেকটা প্রতিষ্ঠান ছিল যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল রোল প্লে করে আমাদের হিসাব বিজ্ঞান মানে সাবজেক্টে, এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা টপিক যে এটা নিয়ে একটা সাবজেক্টে আলাদা করা হয়েছে, ঠিক আছে। তো সেই দিক থেকে আমাদের এই তিনটা প্রতিষ্ঠান বা এই চারটা প্রতিষ্ঠানের আদলে যেগুলো প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে এস্টাবলিশ করা হয়েছে, তার মধ্যে ফার্স্ট অফ অল ICAB। তোমাদের অনেকেই যদি আমি প্রশ্ন করি তোমাদের জীবনের লক্ষ্য কি, তোমরা অনেকেই বলবা, আমি বিশ্বাস করি যে অনেকেই বলবা যে স্যার আমি CA হব বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস
হোল্ডার পেপার। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার কারা করে? এটা কি কোনো সরকারি প্রতিষ্ঠান, না এটা কোনো বেসরকারি প্রতিষ্ঠান? এরা কি সরকারি ভাবে কি এরা অডিট করতে পারে, না বেসরকারি ভাবে? এগুলো সম্পর্কে তোমরা জানবা আর একটু যখন অনার্স লেভেলে যাবা, বিবিএতে পড়বা। তো দেখো আমাদের বাংলাদেশে এই তিনটা প্রতিষ্ঠানের আদলে যে প্রতিষ্ঠানটা এস্টাবলিশ হয় সেটা হচ্ছে আইসিএবি বা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আর সেকেন্ড অফ অল যে প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আরেকটা হয় আইসিএমএবি। অনেকে এই প্রতিষ্ঠান থেকে অনেক ডিগ্রি মানে অ্যাচিভ করে। তার মধ্যে আইসিএমএবি এটা যে কস্ট অ্যাকাউন্টিং এর যে কস্ট রিলেটেড বা উৎপাদনশীল হিসাবকে ক্যালকুলেট করার জন্য যে প্রতিষ্ঠানটা তৈরি হয় সেটা হচ্ছে আইসিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের আদলে বাংলাদেশে একটা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আছে। অনেকে মনে করে যে বিভিন্ন ধরনের ব্যাংক, বিভিন্ন ধরনের যেরকম সরকারি, বেসরকারি, প্রাইভেট, কমার্শিয়াল বিভিন্ন ধরনের ব্যাংক আছে, স্পেশালাইজড বা বিশেষায়িত ব্যাংক আছে, এগুলো সম্ভবত এসএসসি রেগুলেট করে, মনিটরিং করে না। কখনোই এসএসসি ব্যাংকগুলোকে মনিটরিং করে না, কখনোই এগুলোকে পরিচালিত করে না, এগুলোকে দেখভাল করে না। এত শব্দ করছো কেন তোমরা? এসএসসি হচ্ছে বাংলাদেশে এমন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা বিভিন্ন শেয়ার মার্কেট গুলোকে মনিটরিং করে, রেগুলেট করে। যেরকম বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর আরেকটা আছে সিএসসি বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তোমরা কি স্টক এক্সচেঞ্জ সম্পর্কে? স্যার কোশ্চেনটা আরেকবার শুনতে পারি নাই। আচ্ছা তোমরা, আমি একটু বলি, দেখো এসিসি, এসিসির কাজটা কি জানো? সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে এসিসির কাজ হচ্ছে স্যার স্টক এক্সচেঞ্জ কোম্পানির কাজ হলো বিনিয়োগকারীদের মাঝে শেয়ার এক্সচেঞ্জ মানে শেয়ার কেনাবেচা করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমাদের কয়টা শেয়ার মার্কেট আছে বলো তো? দুইটা। স্যার দুইটা। কি কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানি। কোন স্টক এক্সচেঞ্জ, কোন স্টক মার্কেট সর্বপ্রথম বাংলাদেশে এস্টাবলিশড হয় বলতো দেখি? স্যার ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি। স্যার তখন সেটা পাকিস্তান ছিল। সেটা কি স্বাধীনতার পূর্বে? অবশ্যই হ্যাঁ। আচ্ছা স্বাধীনতার পরে হয় সিএসসি, তাই না? আচ্ছা এসিসি, এসএসসি কি আমাদের ব্যাংক যেগুলো কমার্শিয়াল ব্যাংক বা প্রাইভেট ব্যাংক এগুলো কি রেগুলেট করতে পারে, মনিটরিং করতে পারে? না স্যার। আমাদের সাপোজ কিছু বিশেষায়িত ব্যাংক করা যাবে না। আমাদের বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক আছে, তোমরা জানো? জি স্যার, 4টি। বলো তো দেখি। বাংলাদেশ কৃষি ব্যাংক, আচ্ছা, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। তোমরা এটা কোথায় কইছো, পড়ছো কোথায় বলো তো? কোথায় পাইছো? স্যার এইসব আমরা ক্লাস 9 10 এ পড়ে আসছি তো। ও 9 এ পড়ে আসছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি স্যার। আমাদের উত্তরবঙ্গে কি বাংলাদেশ ব্যাংকের কোনো, সরি, বাংলাদেশ কৃষি ব্যাংকের কোনো শাখা আছে উত্তরবঙ্গে? না স্যার, রাজশাহী কৃষি ব্যাংক। রাজশাহীতে আছে। হ্যাঁ শাবাশ। তাহলে এটা বলতে হবে যে রাজশাহী কৃষি ব্যাংক। আমরা উত্তরবঙ্গের ছেলেপেলে, তাই না? আমাদের এখানে যে নর্দার্ন এরিয়াতে যে কৃষি ব্যাংক বা স্পেশালাইজড ব্যাংক বলে, বিশেষায়িত ব্যাংক, এটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর যারা সাউদার্ন পার্টে আছে এটার নাম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তোমরা অনেক জানো আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি জানবা যখন তোমাদের সরাসরি ক্লাস হবে, তখন স্যারেরা তোমাদের ক্লাস নেবে, তোমরা অনেক ফিডব্যাক দিতে পারবে স্যার। আমাদের এসিসির দায়িত্ব হচ্ছে শেয়ার বাজার মনিটরিং করা, শেয়ার বাজার দেখভাল করা, শেয়ার বাজারে কি করতেছে না করতেছে। আর আমাদের বাংলাদেশের শেয়ার বাজারে কি অবস্থা? তোমরা কি কেউ ইনভেস্ট করছো শেয়ার বাজারে? কোন মার্কেটের কোনো প্রোডাক্ট কি বাই করছো? না স্যার, 18 বছরের নিচে কেউ ইনভেস্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের শেয়ার বাজারে এমন একটা অবস্থা যে এখানে ফ্লাকচুয়েট করে, অর্থাৎ ওঠানামা করে, ঠিক আছে? আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমরা ইউনিভার্সিটিতে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আমরা ইনভেস্ট করা হয়েছিল, বাট একটা কথা আছে না, রাতারাতি দেউলিয়া হয়ে গেছিলাম আমরা। হ্যাঁ, তো আমাদের এই আরো অনেক ধরনের কার্যক্রম বা অনেক ধরনের স্টেপ বা অনেক ধরনের
ল এনফোর্সিং এজেন্সি এগুলো স্টেপগুলো নেওয়া দরকার, যাতে করে আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা যেন আমরা যারা হচ্ছে মিড ক্লাস লেভেলের মানুষ, তারা যেন এখানে ইনভেস্ট করে একটা সিকিউর ফিল করতে পারি, ঠিক আছে, একটা নিরাপত্তা বোধ করতে পারি। তাছাড়া আমরা আজকে তোমাদের এই শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে আমার জানা মতে, তোমরা কি তোমাদের সব টিচারকে চেনো তোমরা? আমাদের অ্যাকাউন্টে কয়টা টিচারকে চেনো বলো তো দেখি? আমাদের অ্যাকাউন্টিং এর হেড স্যারকে নাম নাম জানো তোমরা? অ্যাকাউন্টিং এর হেড কে? না স্যার। আমাদের ডিপার্টমেন্টে সবচেয়ে ইনভেস্ট শেয়ার বাজারে যাদের আছে তার মধ্যে ওয়ান অফ দেম অলোক স্যার একটা, আর তোমাদের জহুরুল স্যার, তোমাদের খুব প্রিয় স্যার, তাই না? অনেকে স্যারটাকে চেনো। স্যার, তো এই দুই স্যার হচ্ছে আমাদের এই শেয়ার মার্কেটে বেশি ইনভেস্ট, এরা ইনভেস্টর হিসেবে বলা যায়। তো দেখো, শেয়ার হোল্ডার এরা আর কি। তো এনারা যে বিষয়টা এখন ফেস করতেছে, এখন মানে এই শেয়ার মার্কেটটা আমার কাছে খুব মনে হয় একটা কিউরিয়াস একটা বিষয়, এবং এগুলো সম্পর্কে আরো বেশি বেশি জানার চেষ্টা করবা। তো দেখো, এসএসসি হচ্ছে আমাদের এই সংক্ষেপ রূপ হচ্ছে এই যে এসএসসি, যেটা ইন্টারন্যাশনালি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে, এটার আদলে এসএসসি এস্টাবলিশ করে। আর আমাদের ফার্স্টে আমরা যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করি, প্রথমে প্রত্যেকটা জায়গায় তোমরা দেখবে গ্যাপ, গ্যাপ সম্পর্কে আলোচনা করা। আর জাস্ট মানে 2 মিনিট আছে তোমাদের, তাই না? তো দেখো, গ্যাপ, গ্যাপ মানে কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তো এইটা যখন আমরা পাই, তার পূর্বে আমরা স্যার আবার একটু বলেন। হ্যাঁ দেখো, আসলে একচুয়ালি ভার্চুয়াল ক্লাস নিতে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। হ্যাঁ, আমি ক্লাস আমি যদি বলি তোমরা হয়তো মনোযোগ দিতে পারো না, অথবা তোমরা যখন মনোযোগ দেয় আমি তখন মনোযোগ দেই। আমি বলি দেখো, এটার নাম হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। দেখা যাচ্ছে তোমাদের? জেনারেলি অ্যাকসেপ্টেড। স্যার আপনার ক্যামেরাটা একটু জুম ইন করলে ভালো হইতো, স্ক্রিনশট নিতাম। ক্যামেরা জুম করতে করতে সময় তো শেষ হয়ে যাবে, জাস্ট লাস্ট 1 মিনিট আছে। এখন দেখো, তারপরও এখন দেখা যাচ্ছে? স্যার আপনি যেখানে ওই ফুল ফর্মটা লিখছেন ওইটার উপরে লাইটের মানে লাইট পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি বলি বাবা, হ্যাঁ আমি একটু বলি, তোমরা একটু কষ্ট করে একটু শুনে নাও। দেখো, জেনারেলি, জেনারেলি খুব মানে কি সাধারণ, এটা সর্বজনীন, আনএনিমাসলি অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে স্বীকৃত, যেটা অ্যাকাউন্টিং সম্পর্কে হিসাব বিজ্ঞান। আর প্রিন্সিপালস মানে কি? নীতিমালা। অর্থাৎ সাধারণের কাছে, সবার কাছে যেটা গ্রহণযোগ্যতা পাইছে, এটার নামই হচ্ছে সর্বজনীন স্বীকৃত হিসাব নীতিমালা। বুঝতে পারছো এবার? এগুলো কোথায়, জি স্যার। এগুলো সোর্স কোথায়? এগুলো তো একদিনে আসে নাই, তাই না? দিনের পর দিন এগুলো নিয়ে আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের আর্টিকেল প্রবন্ধ এগুলো লেখালেখি হয়েছে, বিভিন্ন সেমিনার হয়েছে, বিভিন্ন দেশ বিদেশে যেগুলো হিসাব বিজ্ঞানী এগুলো নিয়ে আলোচনা করছে, তারা অনেক ধরনের বই পুস্তক লেখালেখি করছে, তারপরেই এগুলো যাচাই বাছাই করার পর আমাদের কি হয়েছে? গ্যাপ, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তো গ্যাপটাকে আমরা কয় ভাগে আমরা ভাগ করছি? 3 ভাগে। একটা হচ্ছে কি কনসেপ্ট, অনেকেই এটার সিনোনিম, তোমরা সিনোনিম জানো না? সমার্থক শব্দ। সিনোনিম মানে কি বলতো? সমার্থক। সমার্থক শব্দ। হ্যাঁ, এই সিনোনিম, কনসেপ্টের সিনোনিম হচ্ছে অ্যাজাম্পশন। এটার নামই হচ্ছে ধারণা, এটার নামই হচ্ছে অনুমান। আমরা অনেক সময় অনুমান করি না? অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অনুমান করি। এই অনুমান আন্দাজ থেকে অ্যাকাউন্টিংও রেহাই পায় না। তারাও কিছু কিছু ধারণা, অনুমান এখানে অ্যাকসেপ্ট করছে। সেকেন্ড অফ অল, গ্যাপকে, গ্যাপ থেকে আমরা যেটা পাইছি সেটা কিছু নীতিমালা পাইছি, প্রিন্সিপালস। একটা প্রিন্সিপাল তোমাদের মনে আছে? একটা প্রিন্সিপালস বলো তো দেখি, একটু থিঙ্কিং করো পারবা? রক্ষণশীলতার নীতি।
রক্ষণশীলতা, তাই না? রক্ষণশীলতা এটা তো কনস্ট্যান্ট হয়ে গেল। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট। তোমাদেরকে আমি বলছিলাম মেবি যে এখানে একটা কনসিস্টেন্সি প্রিন্সিপাল বলছিলাম কি আমি, সামঞ্জস্য। কনসিস্টেন্সি মানে কি? সামঞ্জস্যতা বা সামঞ্জস্য নীতিমালা। তোমরা কি লিফো এবং ফিবো মেথড সম্পর্কে ধারণা আছে তোমাদের? লিফো মেথড বলো কি? লিফো মানে কি বলো তো? কি ব্যাপার তোমরা এত ভুলে যাচ্ছে কেন? লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্ট যে পণ্যটা আমাদের স্টোরে জমা হয়েছে সেটাকে আমরা প্রথমে বের করে দেব, সেই পণ্যটা আমরা প্রথমে সেল করে দেবো, এটার নাম হচ্ছে লিফো। আর ফিফো মেথড কোনটা? স্যার এই চ্যাপ্টার গুলো তো পরের দিকে আছে, আমরা তো এখনো যাইনি এই চ্যাপ্টার গুলোতে। ক্লাস 9 তে এই সম্পর্কে ধারণা আছে আমাদের। ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা দেখো পরবর্তী সম্পর্কে আরো জানি নেবো একটু। এই আমি কেন বললাম কনসিস্টেন্সি প্রিন্সিপাল, কেন এখানে বললাম সামঞ্জস্য নীতিমালা, যে আমরা যদি কখনো একটা সাপোজ এই বছরে আমরা একটা ফিনান্সিয়াল মানে স্টেটমেন্ট আর্থিক বিবরণী তৈরি করলাম, এখানে যদি আমরা লিফো মেথডটা ইউজ করি, ঠিক আফটার 1 ইয়ার এটাকেই আমরা ইউজ করতে হবে। যদি আমরা লিফোকে বাদ দিয়ে ফিফো ইউজ করি তাহলে আমাদের কি হবে? এক ধরনের ইরিভেলেন্ট যেটা ইনফরমেশন কালেকশন, অর্থাৎ বিভিন্ন ধরনের অসামঞ্জস্য নীতিমালা তৈরি হবে, যার কারণে আমাদের অ্যাকাউন্টিং এর এই প্রিন্সিপাল বা নীতিমালা আমাদেরকে কি শিক্ষা দেয়? কনসিস্টেন্সি হচ্ছে যে রুলস এক বছর ফলো করব, পরবর্তীতে সেই রুলসটা আবার করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো, তোমরা এই বিষয়গুলো খাতায় নোট করে রাখবা। নেক্সট ক্লাসে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু